দেখতে দেখতে সন্ধ্যা নামলো। সন্ধ্যা পেরিয়ে আধার রাত ঘনিয়ে এলো। চিতাটির কিন্তু কোনো পাত্তা নেই। সামনে ঘুটঘুটে অন্ধকার। আমার 1 ফুট দূরত্বের কোনো বস্তুই চোখে দেখা যাচ্ছে না। এতটা অন্ধকার হবে আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম, কিন্তু আমার কাছে কোনো ইলেকট্রিক টর্চ না থাকায় কাজ চলতি ব্যবস্থা হিসাবে একটি মাঝারি সাইজের সাদা পাথরকে ঝোপটি থেকে 3-4 হাত দূরে রেখেছিলাম। উদ্দেশ্য ছিল ওই পাথরটিকে দেখি আন্দাজ করে অন্ধকার ঝোপে লক্ষ্য করে গুলি করব। কিন্তু আমার সব পরিকল্পনায় এক প্রকার ব্যর্থ হতে লাগলো, কারণ ঘন্টা 2-এর মধ্যেই প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো। হিমেল বাতাসে মেরুদণ্ড অব্দি কেঁপে উঠছিল। এমন সময় সামনের ঝোপ থেকে হিংস্র দন্তে মাংস ছেঁড়ার শব্দ এলো। বুঝলাম চিতাটি এসে গেছে, কিন্তু কোন দিক দিয়ে যে ও এলো আর এত নিঃশব্দে কিভাবেই বা এলো তা বুঝতে পারলাম না। বৃষ্টির ধারা এত জোরে গায়ে এসে লাগছে যে রাইফেল ঠিক করে সঠিক নিশানায় গুলি চালানো অসম্ভব। তবুও আমি আমার মনকে যতটা পারা যায় স্থির রেখে সাদা পাথরটিকে আন্দাজ করে গুলি চালালাম। চিতাটি একটি হুঙ্কার দিয়ে উঠল। ইস, গুলিটা বোধহয় সেইভাবে ওর গায়ে লাগেনি, কিন্তু লেগেছে তা নিশ্চিত। পরক্ষণেই বুঝতে পারলাম ও নিজের শিকার ছেড়ে আমার সামনের ঝোপের ওপর দিয়ে পালাচ্ছে। হালকা হলুদ রঙের এক অতিকায় জন্তুকে 6 ফুট দূরত্বে দেখতে পেয়েও দ্বিতীয়বার গুলি চালাতে পারলাম না, কারণ স্পষ্ট শুনতে পাচ্ছি কোনো চিতা নয়, সত্যিই যেন একটি মেয়ে নুপুর পরে দৌড়ে পালাচ্ছে। জিংলিং অ্যাংলেট নামটা আবার মনে পড়ল। তবে কি ইবটসনার পুরোহিত ভুল বলেনি? চোখের পলকে দ্বিতীয় গুলি ছোড়ার জন্য রাইফেলটি তুললাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিতার ছদ্মবেশী পিশাচটি চোখের সামনে থেকে অদৃশ্য হয়েছে। তবে ওর মৃত্যু যে আমার হাতেই লেখা আছে সে ব্যাপারে আমি নিশ্চিত হলাম। বুঝতে পারলাম শুধু জিংলিং অ্যাংলেট নামটি কোথায় শুনেছি তা মনে করতে পারলেই এই রহস্যের সমাধান হয়ে যাবে। হরর ব্যাংকের এই অন্ধকার জগতে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প শোনার আগে একটি ঘটনার কথা আপনাদের জানা দরকার। বহু বছর আগে একটি বছর 5-এর ছোট্ট ছেলের শখ হয়েছিল বন্য মোরগ শিকার করার। তার বাড়ির লোক তো শুনিই হাঁ। এতটুকু ছেলে হাতে একটা আদ্যিকালের 6 ইঞ্চির গাদা বন্দুক নিয়ে নাকি বনে যাবে। সবাই অট্টহাস্য করে উঠেছিল। ছেলেটি কিন্তু দমে যায়নি। সেই রাতেই বন্দুক হাতে চুপি চুপি বেরিয়ে পড়েছিল বাড়ির পিছনের বনের দিকে। বেশি দূর যেতে হলো না তাকে। মিনিট খানেকের মধ্যেই সে বনে প্রবেশ করলো। কিন্তু বন্য মোরগ কোথায়? চারিদিকে একটা প্রাণীও নেই। মোরগের খোঁজে সে বনের আরও গভীরে প্রবেশ করতে থাকে। এই বনের অন্যান্য বড় জন্তু জানোয়ারদের প্রতি কোনো তোয়াক্কা না করেই শুক্লপক্ষের ঝলমলে চাঁদের আলোয় দুটো ছোট্ট ছোট্ট পা একটু একটু করে অতি সাবধানে এগিয়ে চলেছে। ঠিক এই সময় ছেলেটির সামনে দিয়ে একপাল বন্য মোরগ ছুটে বেরিয়ে যায়। ছেলেটি কিন্তু একটি মোরগকেও গুলি করল না, কারণ তার চোখ পাশের ঝোপের দিকে নিবদ্ধ। রূপালী চন্দ্রালোকে হলদে কালো ডোরাকাটা দাগগুলো ঝলমল করছে। সে বিভোর হয়ে সেদিকে তাকিয়ে থাকে। আস্তে আস্তে ঝোপ পেরিয়ে একটি বিশাল চেহারার দানব সদর্পে বেরিয়ে আসে। ছেলেটি কিন্তু ভয় পায় না, কারণ এতদিন সে শুনে এসেছে বাঘকে কিছু না করলে তারা আক্রমণ করে না। তাই সে হাতের বন্দুকটা হাতেই রেখে সোৎসাহে দানবটির চোখে চোখ রাখে। দানবের পেট এখন ভর্তি। একটু আগেই একটা বৃহৎ বানর তার ক্ষুধা নিবারণ করেছে। তাই এই ছোট্ট নরটিকে আক্রমণে আর কাজ নেই। দানবটি এমনভাবে চোখ ঘোরায় যেন বলতে চাইছে, হ্যালো বাচ্চা, পেট ভর্তি তাই বেঁচে গেলে, এবার বাড়ি যাও। ছোট্ট ছেলেটির মুখে হাসি ফুটে ওঠে।
একবারও তার মাথায় আসে না কি বিপদ তার হতে পারত। সে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। বাঘটি শেষবারের মতো একবার ফিরে তাকায়, তারপর বিশাল গর্জন করে এক লাফে বনের মধ্যে অদৃশ্য হয়ে যায়। কিন্তু সে জানতেও পারে না এই ছোট্ট ছেলেটির হাতেই তার 32টা উত্তর পুরুষ নিহত হতে চলেছে। হ্যাঁ, এই ছোট্ট ছেলেটিই পরবর্তী জীবনে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিকারী জিম করবেটের নাম অর্জন করে। সে রাতে যদি বাঘটি এই ভবিতব্য বুঝতে পারত, তাহলে বছর 5-এর শিশুটির নির্ঘাত মৃত্যু লেখা ছিল তার হাতে। কিন্তু অদৃষ্টের লেখনী কেউ বদলাতে পারে না। তাই সে রাতে দানবের অপরূপ সৌন্দর্য দেখে বিভোর হয়েছিল যে বালকটি, সেই বালকটি পরবর্তী জীবনে ওরম 32টা বিশাল দানব শিকার করেছিল। নাম হয়েছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিকারী জিম করবেট। জিম করবেটের শিকারী সত্তার পরিচয় চম্পাবতের নরখাদক গল্পেই বলা হয়েছে। তাই আজ আপনাদের করবেটের ব্যক্তিসত্তার পরিচয় দেওয়া যাক। 1875 সালে 25শে জুলাই নৈনিতালে জন্মগ্রহণ করেন করবেট। পিতা ক্রিস্টোফার গার্নি ছিলেন পোস্টমাস্টার। তাদের সংসার খুব একটা সচ্ছল ছিল না, কারণ পরিবারের সদস্য সংখ্যা 10-এর অধিক ছিল এবং করবেট ছিলেন অষ্টম সন্তান। করবেটের যখন 4 বছর বয়স, তখন তার পিতা মারা যান। পরিবারের বড় ছেলে টমাস পোস্ট অফিসের চাকরিটা পান। এই টমাসই করবেটকে শিকারী চেতনায় উদ্বুদ্ধ করেন। টমাসের অনুপ্রেরণায় ও নিজের অসীম সাহসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিকারী হয়ে ওঠেন এডওয়ার্ড জেমস করবেট ওরফে জিম করবেট। করবেটের মানবিকতা এতটাই উদার ছিল যে শিকারের জন্য সরকারি পুরস্কারের অর্থ তিনি গ্রহণ করতেন না। নিজের পেট চালানোর জন্য 20 বছর বয়সেই বেঙ্গল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের কয়লা ভাঙার কঠোর পরিশ্রমের কাজে নিজেকে নিযুক্ত করেন। আশ্চর্যের বিষয় হলো, এই চাকরি থেকে পাওয়া অর্থের বেশিরভাগটাই তিনি বাঘের আক্রমণে ঘর ছাড়া বা গৃহপালিত পশুহীন মানুষদের দান করে দিতেন। এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যের বিষয় হলো, প্রকৃত ইংরেজ না হওয়ায় তৎকালীন ইংরেজ সরকার করবেটকে তার যোগ্য সম্মান দিতে নারাজ হয়। পরবর্তী সময়ে ভারত সরকার ক্ষমতায় এলে করবেটকে তার প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। 1955 সালের 19শে এপ্রিল 79 বছর বয়সে হৃদযন্ত্র বিকল হয়ে তিনি মৃত্যুবরণ করেন। বলতে খারাপ লাগে, এখনও তার লেখা বইগুলি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সত্য শিকার কাহিনী হওয়া সত্ত্বেও রাজনৈতিক টানাপোড়েনে পাঠকদের কাছে সেইভাবে পৌঁছতে পারেনি। যাই হোক, পর্দার ওপর এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি স্বয়ং জিম করবেটের। আর তার সামনে যে অলৌকিক চিতাটির মৃতদেহ পড়ে রয়েছে, সে শিকার করেছে 125টা মানুষ। করবেট এই অলৌকিক চিতাকে ঠিক কিভাবে হত্যা করেন, সেই গল্পই আজ আপনাদের শোনাবো। শুনতে থাকুন জিম করবেটের দুর্ধর্ষ শিকার কাহিনী দ্য ম্যান ইটিং লিওপার্ড অফ রুদ্রপ্রয়াগ অবলম্বনে রুদ্রপ্রয়াগের মানুষ খেকো। চিতাটি চলে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ আমি গাছেই বসে রইলাম, কারণ ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখতে পাচ্ছিলাম না। ঘন্টা দুয়েক পর বৃষ্টি থামলে আমি গাছ থেকে নেমে বাংলোর দিকে হাঁটা দিলাম। কিছু দূর যেতেই দূর থেকে আগত একটি আলো চোখে পড়ল। এই ঝড় বৃষ্টির রাতে কোনো মানুষেরই বাড়ি থেকে বেরোবার সাহস হবে না। তবে ও কিসের আলো? রাইফেলটা আমার কাঁধেই ছিল, তবুও আমি আলোর দিকে রাইফেল তাক করলাম না। আলোটাকে আমার কাছে আসার সুযোগ দিলাম। কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে লণ্ঠন হাতে একটি মানুষকে দেখা গেল। তার অন্য হাতে একটি লাঠি, পিঠে পোঁটলা। সে কাছে আসতেই আমি হাঁক দিলাম, এ কে তুমি? এত রাতে এখানে কি চাই? সে যেন চমকে উঠল। বুঝতে পারলাম এখানে অন্য কোনো মানুষের উপস্থিতি ও একেবারেই কল্পনা করেনি। ভয়ার্ত স্বরে বলে উঠল, বাবু, আমি রানার। বড় সাহেব বললেন এখানে নাকি কোনো শিকারী সাহেব এসেছেন, তাই গভর্নমেন্ট একটা ইলেকট্রিক টর্চের ব্যবস্থা করে দিয়েছে।
বড় সাহেবের কড়া নির্দেশ আছে, আজ রাতেই যেন আমি ওই শিকারি সাহেবকে টর্চ লাইটটা পৌঁছে দিই। কথাটা শুনে বড়ই আক্ষেপ হলো। ঘণ্টা তিনেক আগেও যদি এই টর্চটা আমার হাতে থাকতো, তবে ওই চিতাটির বেঁচে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। যাই হোক, আমি নিজের পরিচয় দিয়ে রানারের থেকে টর্চটা নিয়ে নিলাম। তবে এই ঝড় বৃষ্টি আর নরখাদকের ভয় উপেক্ষা করেও রানারটা যে এত বড় একটা ঝুঁকি নিয়েছে, তার জন্য আমি ওকে সাধুবাদ জানাই। এই রানারদের হাতে একটি ঘণ্টা থাকে। সারা রাত ধরে ওরা এখান থেকে ওখান যখন যাতায়াত করে, তখন ওই ঘণ্টাবাজি নিজেদের উপস্থিতি জানান দেয়। এই ঘণ্টা নিয়েই একটা অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী থেকেছিলাম আমি। বছর 5 আগে মাত্র 3 মাসে প্রায় 15টি রানার বাঘের শিকার হয়। গ্রামবাসীরা অবাক হয়ে যায় এই দেখে যে বাঘটি কেবল বেছে বেছে রানারদেরকেই হত্যা করে এবং কোনো উপায়ে রানারদের আগমনের কথা আগে থেকেই জানতে পেরে যায়। ব্যাপারটি যখন চরম পর্যায়ে ওঠে, তখন আমার ডাক পড়ে। আমি প্রথমে কিছুতেই বুঝতে পারছিলাম না বাঘটা রানারদের উপস্থিতি ঠিক কিভাবে বুঝে যায়। অবশেষে ওই ঘণ্টার ব্যাপারটা আমার নজরে আসে। সেই দিন রাতেই ওই রকম একটি ঘণ্টা নিয়ে অন্ধকার রাস্তায় কিছুক্ষণ বাজাতেই জঙ্গল পেরিয়ে বাঘটি বেরিয়ে আসে। ও ভেবেছিল আবার একটি রানার বোধহয় নিজেই শিকার হতে এসেছে, কিন্তু স্বয়ং মৃত্যু যে ওই ঘণ্টার উৎস তা বুঝতে পারেনি। আমার রাইফেলের .425 বুলেটটি বাঘটির মাথার এফোঁড় বেরিয়ে যায়। রাস্তার ওপরেই বাঘটির মৃত্যু হয়। যাকগে, সে অনেক আগেকার ঘটনা। এখন এই নরখাদক চিতাটিকে কিভাবে হত্যা করা যাবে তা নিয়ে চিন্তা বাড়ল। বাংলোয় যখন পৌঁছলাম তখন ভোর হয়ে এসেছে। গতরাত্রের চূড়ান্ত ব্যর্থতা আমার মনে এক তীব্র তিক্ততার অনুভূতিতে পরিণত হয়েছে। মনের এই তিক্ততাকে দূর করার 3টে উপায় ছিল: ব্যায়াম, গরম জল আর সুস্বাদু খাবার। গরম জলে স্নান করে প্রাতরাশ খেয়ে বেরিয়ে পড়লাম। গতকাল রাত্রের ওই যুদ্ধ বিধ্বস্ত স্থান পরিদর্শন করা দরকার, আর তাছাড়াও চিতাটার কোথায় গুলি লেগেছিল সেটাও জানা দরকার। সকাল থাকতেই সাদা পাথরটার সামনে এসে দাঁড়ালাম। পাথরের গায়ে রাইফেলের গুলিটা আটকে ছিল, আর তার সাথেই আটকে ছিল একগোছা হলদে লোম। অর্থাৎ গুলিটি চিতাটার পিঠ চিরে পাথরে গিয়ে লাগে। এটা থেকে একটা জিনিস বুঝতে পারলাম, আমার হাতে এখনও সুযোগ আছে। কারণ এই গুলি খাওয়ার পরে 14 মাইল দৌড়ে গিয়ে চাতোয়া পিপলের ঝোলা পুল পার করার ক্ষমতা চিতাটির আর থাকবে না। সুতরাং সে রুদ্রপ্রয়াগের পুল দিয়ে নদী পার হবে। এবার আমি সেই চাল চাললাম যেটা বছর 5 আগে ওই 2 তরুণ ব্রিটিশ শিকারীরা প্রয়োগ করেছিল। সেটা হলো পুলের ওপরেই চিতাটিকে গুলি করে হত্যা করা। বাংলোয় ফিরে গিয়ে ঠিক করলাম আজ রাত থেকেই পুল পাহারা দেব। আমার দৃঢ় বিশ্বাস ছিল 10 মধ্যেই চিতাটি পুল পার হবার চেষ্টা করবেই। সেদিন রাত থেকে শুরু হলো আমার জীবনের অন্যতম এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী। প্রত্যেক দিন বিকালে 2টি লোক মইয়ের সাহায্যে আমাকে পুলের ধারের একটি টাওয়ারে তুলে দিয়ে আসতো। আবার বিকেল থাকতে থাকতেই মই সমেত তারা গ্রামে ফেরত যেত। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত নামতো। প্রত্যেকটি রাতে আমার মনে হয়েছে হয়তো কালকের সূর্যোদয় আমার আর দেখা হলো না। কারণ সন্ধ্যা থেকে যে হালকা হিমেল বাতাস বইতো তা মাঝরাতে এক প্রকার প্রকাণ্ড ঝড়ে পরিণত হতো। টাওয়ারের ওপরেই আমি চিত হয়ে শুয়ে পড়তাম, কারণ আমি জানতাম একবার পা ফসকালেই 60 ফুট নিচের ছোঁচালো পাথর আর অলোকনন্দার খরস্রোত আমাকে গ্রাস করবে। শুধু যে ঝড়ের ভয় ছিল তাই নয়, প্রত্যেক রাতেই এক প্রকার মাংসাশী পিঁপড়ে আমাকে খুব উৎপাত করত। একবার তো 2টো পিঁপড়ে শটান আমার কোটের ভিতরে ঢুকে পড়েছিল। সেবারের সময় মতো খুব বেঁচে গিয়েছিলাম। এভাবেই নানা আতঙ্কে রাতগুলো কেটে যেত। সকালে ওই 2টি লোক আবার মই নিয়ে এসে আমাকে গ্রামে ফেরত নিয়ে যেত। 19টা রাত আমি ওখানেই কাটালাম।
কিন্তু চিতার কোনো পাত্তা নেই। এমনটা কিন্তু হবার কথা নয়। আমার বিশ্বাস ছিল ওকে অন্তত একবার তো পুল পার হতে আসতেই হবে। 20তম রাতে দেখলাম একটি 4 পায়ের জন্তু পুলের দিকে ধেয়ে আসছে। রাইফেলটা বাগিয়ে ধরলাম। আরেকটু কাছে আসতেই জন্তুটা আমার চোখে পড়ল। ধুর, একটা শিয়াল। সেরা তো চিতাটা দেখা পেলাম না। সকাল হতেই লোক দুটি মই নিয়ে এলো। আমি টাওয়ার থেকে নামতে যাব এমন সময় দূরে একটি সাদা আলখাল্লা পরা লোককে দেখলাম। সে পুল পার হয়ে এদিকেই আসছে। আমিও তাড়াতাড়ি টাওয়ার থেকে নেমে পুলের একেবারে ধারে দাঁড়ালাম। লোকটি কাছে আসতেই জিজ্ঞেস করলাম, মশাই, কে আপনি? আপনাকে এখানে আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। লোকটি মৃদু হাসল। দেখলাম ওর গলায় একটি রূপালি চেন, আর তাতেই একটি রূপার কুরুশ ঝুলছে। সুতরাং লোকটি বোধহয় খ্রিশ্চিয়ান। সে জবাব দিল, আমি এক সামান্য মানুষ, রুদ্রপ্রয়াগে এক প্রেতাত্মা হাঙ্গামা চালাচ্ছে শুনে এলাম। দেখি যদি আমার গুরুবিদ্যায় ওকে পরাস্ত করতে পারি। ওনার গুরুবিদ্যা তেমন কিছুই নয়। একটি চিতাবাঘের কুশপুতুল তৈরি করে নিজের মন্ত্রের সাহায্যে চিতার আত্মাটিকে ওই কুশপুতুলের মধ্যে বন্দি করা এবং তারপরে সেই মন্ত্রপুত কুশপুতুল অলোকনন্দার জলে নিক্ষেপ করা, যাতে ওই নরখাদকটা নদী সাঁতরে আর ফিরে না আসতে পারে। এসব কুসংস্কারে কোনোদিনই আমার বিশ্বাস ছিল না। তবুও এবারে আমি বাধা দিলাম না, কারণ সেদিনটাতে কিছু সময়ের জন্য হলেও ওই চিতাটিকে অলৌকিক বলেই আমার মনে হয়েছিল। গ্রামবাসীদের সহযোগিতায় দিন শতকের মধ্যেই ঘোড়ার সাইজের এক বিশাল চিতাবাঘের কুশপুতুল তৈরি হলো। তারপর লোকটি প্রায় 2 ঘন্টা ধরে কী সব মন্ত্র বলে অবশেষে কুশপুতুলটি জলে নিক্ষেপ করলেন। আমার দৃঢ় বিশ্বাস ছিল এসব টুকটাকে কিচ্ছু হবে না, আর হলেও ঠিক তাই। পরদিন সকালেই খবর এলো 1.5 মাইল দূরে নরখাদকটা আবার একটা গরুকে মেরেছে। সেদিন সকাল থেকে কিন্তু ওই খ্রিশ্চান লোকটির আর পাত্তা পাওয়া গেল না। আমি মনে মনে একটু খুশিই হলাম, কারণ কিছুটা হলেও টুকটাক আর কুসংস্কারের ওপর থেকে গ্রামবাসীদের বিশ্বাস চলে গেছিল। গরু মরে যাওয়ার খবর পাওয়া সত্ত্বেও সেদিন আর বাংলো থেকে বেরুলাম না। পরদিন সকালে বাংলো থেকে বেরুতে যাব, দেখি ইবটসন ও তার স্ত্রী জিন এসে হাজির। 10 দিন আগে ইবটসন পাউরি ফিরে গেছিল নিজের পেশাদারি ডেপুটি কমিশনারের কাজে। আজ একেবারে সপরিবারে আমার বাংলোতে এসে হাজির হয়েছে। ইবটসন ও আমার বন্ধুত্ব কতটা বেড়ে উঠেছিল তা এই ঘটনা থেকেই অনুমান করা যায়। বাংলোয় ঢুকে ইবটসন আর আমি কফিতে মগ্ন হলাম। এক চুমুক দিয়ে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এবারে যে একেবারে সস্ত্রীক হাজির? ইবটসন মৃদু হাসল। আর বলো না, কয়েকদিন ধরে পুলিশ কোয়ার্টারের কাছে একটা বেশ ঝামেলা শুরু হয়েছে, তাই জিনকেও এবারে সাথে করে নিয়ে আসতে হলো। কি ঝামেলা বলো তো? আরে একটা হায়না প্রায় কোয়ার্টারে ঢুকে পড়ে, তাই ইবটসন, রহস্য সমাধান হয়ে গেছে। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছি। ইবটসন চমকে উঠেছিল, নিজেকে একটু সামলে নিয়ে বলল, কি রহস্য? ইবটসন, চিতার পায়ে যে নুপুরের আওয়াজ আমরা শুনতে পেয়েছিলাম সেটা কোনো অলৌকিক বিষয় ছিল না। বছর কয়েক আগে নৈনিতালে এক শিকারীর সাথে আমার আলাপ হয়েছিল। সে বলেছিল তার বাড়ির কাছে একদল হায়না নাকি একটা ছাগলকে হত্যা করে। গ্রামবাসীরা লাঠি হাতে হায়নাগুলোকে তাড়া করলে সেগুলি দৌড়ে পালিয়ে যায়। পাথরে জমির ওপর দিয়ে দৌড়ানোর সময় হায়নাগুলোর নখ ও পাথরের ঘর্ষণে একরকম নুপুরের শব্দ অনেকটা ওই তোমার বলা জিংলিং অ্যাংলেটের মতোই শোনায়। প্রথমে সবাই ভয় পেলেও পরে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। হতে পারে এক্ষেত্রেও চিতাটার সঙ্গে এরকমই কিছু হয়েছিল। ইবটসনের মুখে কিন্তু কোনো উত্তেজনার বহিঃপ্রকাশ হলো না। সে একইভাবে বসে থেকে দৃঢ়স্বরে বলল, শুধু ওই নুপুরের শব্দই চিতাটার অলৌকিকতার পরিচয় নয়। এখনো অনেক কিছু তুমি দেখতে পাবে
যেগুলোর হয়তো কোনো কারণই খুঁজে পাবে না। আমি ইবর্সনের কথায় আর অত কান দিলাম না। ওটা যে কোনো অলৌকিক চিতা নয় সে বিশ্বাস আমার প্রথম থেকেই ছিল। এবার আমার বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠল। তবে সেদিন রাতেই যে আবার ওই চিতাটির দেখা পাবো তা হয়তো স্বপ্নেও ভাবিনি। ইবর্সন ও তার স্ত্রী জিনের সাথে ওর কিছু লোকও এসেছিল। আমার বাংলোর প্রায় সব ঘরগুলোই দখল হয়ে গেল। আমি ঠিক করলাম এই ছোট ইন্সপেকশন বাংলোয় গাদাগাদি না করে বাংলোর পিছনের পাহাড়ের একটু ওপরে তাঁবু খাটিয়ে রাত কাটানোই ভালো হবে। যেমন ভাবা তেমন কাজ। আমার 40 পাউন্ডের তাঁবুটি খাটাতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। তারপর আমি আর আমার মোট 8 জন লোক মিলে তাঁবুর চারধারে কাঁটা ঝোপের বেড়া দিলাম। কারণ যে নরখাতক দরজা ভেঙে ঘর থেকে লোক নিয়ে যেতে পারে তার নখের আঁচড়ে আমার ক্যাম্বিজের তাঁবু কতক্ষণ টিকে থাকবে তা তো সবাই বলতে পারবে। যেখানটায় তাঁবুটা খাটিয়েছিলাম তার পাশেই ছিল একটা বিশাল ময়না গাছ। আমার লোকগুলো প্রথমেই গাছটিকে কেটে দেওয়ার প্রস্তাব দিল। আমি বললাম, না না থাক, গাছটা কেটে লাভ নেই, দিনের বেলায় অন্তত একটু ছাওয়া তো পাওয়া যাবে। তখনও যদি আমার মাথায় আসতো ব্যাপারটা তাহলে সেই রাতে ওই দুর্ভোগে পড়তে হতো না। রাতে খাওয়া দাওয়ার পর আমি আমার লোকজনদের বললাম, তোমরা বরং ইন্সপেকশন বাংলোর কাছে যে কুঠিগুলো আছে তাতে গিয়ে রাত কাটাও গা। এখানে খোলা আকাশের নিচে কয়েকটা কাঁটা ঝোপের ওপর ভরসা করে রাত কাটানো মোটেই ঠিক হবে না। তারা কিন্তু আমাকে ছেড়ে যেতে নারাজ। অগত্যা আমি ওদের আমার তাঁবুর সামনেই শুতে বললাম। তাঁবুতে শুয়ে শুয়ে এটা সেটা ভাবছিলাম। হঠাৎ ময়না গাছটার কথা মনে করতেই চমকে উঠলাম। এই রে, গাছটা কেটে দিলেই ভালো হতো। তাঁবুর চারধারে কাঁটা ঝোপ তো দিয়েছি, কিন্তু চিতাটা তো ময়না গাছে উঠে শটান তাঁবুর সামনে লাফ মারতে পারবে। যাকে এত রাতে আর কিছু করা সম্ভব নয়। আজ রাতটুকু চিতাটা রেহাই দিলে কাল সকালেই ময়না গাছটা কেটে ফেলব। এই ঠিক করে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে একটি দুঃস্বপ্নে ঘুম ভেঙে গেল, আর সাথে সাথেই পিছনের গাছটি থেকে আঁচড় কাটার শব্দ পেলাম। রাইফেলটা বিছানা থেকে তুলে তাঁবু থেকে বেরুবো ভাবছি, ঠিক তখনই আমার রাঁধুনির গলার আওয়াজ শুনতে পেলাম। সাহেব সাহেব, বাঘ 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 পড়েছে। এক লাফে তাঁবুর বাইরে এলাম। রাইফেল তাক করার আগেই চিতাটা ময়না গাছ থেকে ওপারের একটা ধাপ জমিতে লাফ মারল। আমি সামনের কয়েকটা কাঁটা ঝোপ সরিয়ে জমিটার দিকে ছুটে চললাম। 40 গজ চওড়া শস্যহীন জমিটার ওপর এসে আশেপাশে দেখতে লাগলাম। চাঁদনি রাত, তাই অন্ধকার খুব একটা নেই। পরক্ষণেই পাহাড়ের ওপর থেকে ভেসে আসা একটি শিয়ালের করুণ চিৎকার আমায় বুঝিয়ে দিল চিতাটি আমার নাগালের অনেক বাইরে চলে গেছে। তাঁবুর কাছে ফিরে এসে রাঁধুনির মুখ থেকে পুরো ব্যাপারটা শুনলাম। রাঁধুনি চিত হয়ে শুয়ে ঘুমোচ্ছিল। পাশের ময়না গাছে কিছু একটা আঁচড় দিচ্ছে সেই শব্দ শুনেই চোখ খুলে দেখে চিতাটা গাছ থেকে একেবারে তাঁবুর ওপর ঝাঁপ দেবে বলে তোল নিচ্ছে। ঠিক সেই সময় ও চেঁচিয়ে ওঠে এবং চিতাটি উল্টো দিকে লাফ দেয়। সেদিন রাতে আর কারো ঘুম আসলো না। পরদিন সকালেই ময়না গাছটা কেটে ফেলা হলো। তারপর আমরা প্রায় 1 সপ্তাহ ওই তাঁবুতেই ছিলাম, কিন্তু চিতাটা আর ফেরত আসেনি। 1 সপ্তাহ পর ইবর্সনের স্ত্রী আর ওর লোকজন ফিরে গেল, কারণ ওই হায়নাটাকে নাকি মেরে ফেলা হয়েছিল। তাই কোয়ার্টারে এখন আর কোনো উৎপাত নেই। আমি আমার লোকজন সমেত তাঁবু গুটিয়ে পুনরায় ইন্সপেকশন বাংলোয় ফিরে এলাম। সেদিন আমার আর ইবর্সনের মধ্যে বহুক্ষণ কথা হলো। দুপুরের দিকে সবে লাঞ্চ শেষ করেছি, এমন সময় এক গ্রামবাসী খবর আনলো 1/2 মাইল দূরেই চিতাটি একটি গরুকে আবার হত্যা করেছে। আমি আর ইবর্সন তৎক্ষণাৎ রাইফেল আর টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামে পৌঁছে গতরাতের ঘটনাটি সবিস্তারে শুনলাম। গরুর মালিক একটি একটেরে বাড়িতেই থাকতো। একটাই ঘর, মাঝখানে নানা রকম তক্তার টুকরো দিয়ে একটি দেওয়াল তোলা হয়েছে। সেই দেওয়ালের একদিকে থাকার ও অন্যদিকে রান্নার ব্যবস্থা। সে রাতে লোকটি দরজা বন্ধ করতে ভুলে যায়। মাঝরাতে রান্নাঘর থেকে
কিসের একটা শব্দ আসছে বুঝে লোকটি গলা বাড়িয়ে দেখে একটি চিতাবাঘ তক্তার কাঠগুলো কামড়ে আঁচড়ে খোলার চেষ্টা করছে। সে দম বন্ধ করে চুপ করে শুয়ে থাকে, দরদর করে ঘামতে থাকলেও টুঁ শব্দটি করে না। চিতাটি দেওয়ালের উল্টো দিকে লোকটির অবস্থান জানতে না পেরে ঘর থেকে বেরিয়ে যায় আর উঠোনের চালার পাশে বাঁধা ঘুমন্ত গরুটির গলা কামড়ে ধরে। লোকটি সবকিছু সচক্ষে দেখলেও তার কিছু করার ক্ষমতা ছিল না। গরুটাকে মেরে চিতাটি মরিটার দড়ি ছিঁড়ে চালা থেকে দূরে টেনে নিয়ে যায়। তারপর সেখানে বসে ভালো মতো একটা ভোজ সেরে অবশিষ্ট কিছুটা সেখানেই ফেলে রেখে পালায়। গৃহপালিত যে কোনো গরুর মাংসই চিতাটির জন্য সুস্বাদু খাবার, তাই আমার দৃঢ় বিশ্বাস হলো আজ রাতে চিতাটি আবার ফিরে আসবে। যেখানে গরুটিকে মারা হয়েছিল তার থেকে 20 গজ দূরে পাহাড়ের কিনারায় একটি মাঝারি সাইজের গাছ ছিল। ঠিক করলাম আমি আর ইবটসন ওই গাছের ওপরে উঠেই রাইফেল তাক করব। কিন্তু ইবটসন যে সমস্যাটার কথা বলল সেটাও ভেবে দেখার মতো। আসলে গাছটা যেহেতু একেবারে পাহাড়ের কিনারায়, তাই গাছের ডাল থেকে পা ফসকালে সোজা কয়েকশো ফুট নিচের খাতে পড়ব। আমি একা থাকলে হয়তো ঝুঁকিটা নিয়েই নিতাম, কিন্তু আমার সাথে ইবটসন ছিল আর ওর পরিবার আছে, স্ত্রী আছে। তাই ওই গাছটাতেই একটি মাচা বানানোর জোগাড় করলাম। ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা যে মাচাটা তৈরি করলাম তা যে শুধু কার্যকরী হলো তাই নয়, উপরন্তু এই ধরনের কাজের জন্য এখনো অবধি যত মাচা তৈরি করেছি তার মধ্যে এটি সর্বাপেক্ষা শিল্প সুন্দর। গরুর মালিকের বাড়িতে যে ভাঙা তক্তা ছিল তাই দিয়েই মাচাটা বানানো হয়েছিল। সন্ধ্যা হবার কিছু পরেই আমরা মাচায় উঠে রাইফেল তাক করলাম। আজ আকাশে চাঁদ থাকলেও মেঘের আড়ালে জ্যোৎস্না অনেকটাই ঘোলাটে হয়ে গেছে। ইবটসনের সঙ্গে শেষ যেটুকু কথা হলো তাতে ঠিক হলো যে আগে চিতাটিকে দেখতে পাবে সেই গুলি করবে। তবে আমার আর ইবটসনের রাইফেল ছাড়াও আজ অন্য আরেকটি অস্ত্র নরখাদকটির প্রতীক্ষা করছে। কয়েকদিন আগেই চিতাটিকে ধরার জন্য গভর্নমেন্ট একটি বিশাল জাঁতিকলের ফাঁদ পাঠিয়েছিল। 5 ফুট লম্বা ও 80 পাউন্ড ওজনের ওই রকম বৃহৎ জাঁতিকল এর আগে আমি কোনোদিন দেখিনি। জাঁতিকলের শিকলটি মাটিতে শক্ত করে পোঁতা একটি গোঁজের সাথে আটকে কলটিকে মুড়ির সামনে রাখা হয়েছিল। চিতাটি যাতে অবশ্যই ওই জাঁতিতে পা দেয় তাই কলের চারধারে কাঁটা ঝোপ বসানো হলো। রাত্রি বাড়ার সাথে সাথেই আকাশে মেঘও ঘনিয়ে এলো। যেটুকু চাঁদের আলো দেখা যাচ্ছিল এখন আর বিন্দুমাত্রও নেই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এখন একমাত্র আলোর উৎস টর্চটি। ইবটসন বলাতে টর্চটা আমি আমার রাইফেলের ওপর বসিয়ে নিলাম। তবে এতে সমস্যাটা হলো রাইফেলের ওপর বাড়তি কিছুটা ওজন এসে পড়ল, ফলে আমার লক্ষ্যভেদের ত্রুটি হতে পারে। ঘণ্টাখানেক পর যখন আমরা ভাবছি আজ হয়তো চিতাটা আর আসবে না, ঠিক তখনই সামনে থেকে কিছু একটা গুঁড়ি মেরে ঘষে যাওয়ার শব্দ শুনতে পেলাম। ইবটসনের দিকে মুখ ঘুরিয়ে দেখি সে ঘামতে শুরু করেছে। চিতাটা ঠিক কোথায় আছে তা বোঝবার উপায় নেই, কারণ এখন চারিদিক ডুবে আছে নিস্তব্ধ অন্ধকারে। তবে চিতাটা যে গুঁড়ি মেরে চুপি চুপি গরুটার দিকেই যাচ্ছে তা বুঝতে পারছি। আমি লাইটটা জ্বালাতে যাব, ঠিক সেই সময় ইবটসনের দিক থেকে একটি তক্তার টুকরো ক্যাঁচ করে শব্দ করে উঠল, আর সেটা শুনতে পেয়ে চিতাটি দৌড় দিল। তার সাথে সাথেই একটি ক্রুদ্ধ গর্জন কানে এলো। টর্চ জ্বালিয়ে দেখলাম ছুটতে গিয়ে চিতাটি জাঁতিকলে আটকে গিয়েছে। তার ক্রুদ্ধ গর্জনের চারিদিক এখন কেঁপে উঠছে। আমি রাইফেলটি তাক করে চিতাটির ওপর গুলি ছুটতেই চিতাটা এমনভাবে লাফিয়ে উঠল যে .45-এর বুলেটটি সোজা জাঁতিকলে গিয়ে লাগলো, আর শিকল গেল ছিঁড়ে। রাইফেলের ওপর লাগানো ভারী টর্চটাই এই লক্ষ্যভ্রষ্টের অন্যতম কারণ। মনে মনে বললাম, অসম্ভব, একটা চিতার এত বুদ্ধি হতেই পারে না।
জাঁতিকল থেকে ছাড়া পেতেই চিতাটি পাহাড়ের নিচের দিকে দৌড় দিল। আমি আর ইবটসন তাড়াতাড়ি মাচা থেকে নেমে সেদিকেই ছুটলাম। ইবটসনের হাতে জ্বলে উঠল পেট্রোম্যাক্সের একটি বাতি। চিতাটি যে জমির কাছে গিয়েছে সেদিকে কিছুটা এগোতেই আবার একটা ক্রুদ্ধ গোঙানি কানে এলো। পাশ ফিরতেই দেখলাম 10 ফুট দূরত্বের মধ্যেই একটি চিতা আমাদের দেখি গর্জাচ্ছে। ইবটসন রাইফেল তুলল। আমি ওকে থামানোর আগেই একটি বুলেট চিতাটির মাথা থেঁতলে দিল। দুটো গুলির আওয়াজ শুনে গ্রামের লোকজন এতক্ষণে ছুটে এসেছে। আমাদের সামনেই একটি চিতাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা জয়ধ্বনি করে উঠল। দেখলাম ইবটসনের মুখেও এক বিজয় গর্ব ফুটে উঠেছে, কিন্তু আমার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না। গ্রামবাসীরা কোথা থেকে একটি বাঁশ নিয়ে এসে মৃত চিতাটির দেহটি তাতে বেঁধে ফেলল। আমার কিন্তু এখনও বিশ্বাস হচ্ছে না এ সেই নরখাদক যে ডজন ডজন মানুষ মেরেছে, সে রাতে আমার রাইফেলের গুলি থেকে নিজেকে অলৌকিকভাবে বাঁচিয়েছিল। অসম্ভব। কয়েকজন লোক চিতাটিকে বয়ে নিয়ে চলে গেল। বাংলায় ফেরার সময় ইবটসন জিজ্ঞাসা করল, কী ব্যাপার, রুদ্রপ্রয়াগের মানুষকে কোটা যে মারা পড়েছে তাতে তুমি খুশি নও? আমার মাথার ভিতর তখন অন্য আরেকটি ঘটনার কথা ঘুরছিল। আমি ঈষৎ হেসে জবাব দিলাম, রুদ্রপ্রয়াগের মানুষকে কোটা মারা পড়লে জিম করবেটের থেকে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু যে চিতাটাকে তুমি মেরেছ সেটা ওই নরখাদকটা নয়। কথাটি শুনে ইবটসন দাঁড়িয়ে পড়ল। কী ভেবে তুমি বলছো ওইটাই যে ওই নরখাদকটা নয়? আমার চিন্তাভাবনা সহসা ফিরে গেল অতীতে। যে ঘটনাটি এতক্ষণ আমার মাথার মধ্যে ঘুরছিল, ঠিক করলাম সেটি ইবটসনকে বলেই ফেলি। বললাম, আজকের এই ঘটনাটি দেখে বহু বছর আগে আরেকটি ঘটনার কথা মনে পড়ে গেল। আমি তখন খুব ছোট। নৈনিতালে আমাদের শীতকালীন আবাসের কাছেই ঘটনাটি ঘটেছিল। পরে অবশ্য ব্রেভ ডিডস বা ব্রেভেস্ট ডিডস এরকমই কিছু একটা বইয়েতে এই ঘটনার উল্লেখ দেখেছিলাম। বন বিভাগের ব্রেইডুড এবং ভারতীয় সিভিল সার্ভিসের একজন উচ্চপদস্থ অফিসার মিটন ডাকগাড়ি চেপে এক ঝড়ের রাতে মোরাদাবাদ কালাধুঙ্গি যাচ্ছিল। নৈনিতাল পেরিয়ে পথের মোড় ঘুরতেই ওরা একটা খ্যাপা হাতির সামনে পড়ে। যদিও ওরা আগে থেকেই জানতো যে ওই এলাকায় একটি খ্যাপা হাতি কয়েকদিন ধরে তাণ্ডব চালাচ্ছে, তবুও সে রাতের ঝুঁকিটা ওরা নিয়েছিল। হাতিটা গাড়ির কোচোয়ান আর ঘোড়া দুটোকে মেরে ফেলে এবং গাড়িটি উল্টে দেয়। ব্রেইডুডের কাছে একটি রাইফেল ছিল। রাইফেলটা কেস থেকে বের করে জোড়া লাগিয়ে গুলি ভরে হাতিটার ওপর তাক করতে যাবে, এমন সময় তার খেয়াল হয় হাতিটা নিজের জায়গায় নেই। পরক্ষণেই বাঁ পাশ থেকে হাতিটিকে ধেয়ে আসতে দেখে ব্রেইডুড সোজা তার মাথায় গুলি করে। খ্যাপা হাতিটিকে হত্যা করার বিজয় গর্ভে ব্রেইডুড আর মিটন কার্যত অন্ধ হয়ে গেছিল। তারা এটা জানতেও পারে না যে হাতিটাকে ওরা হত্যা করেছে সেটি ওই খ্যাপা হাতিটি নয়। কারণ দিন দুয়েক পরেই ওই রাস্তাতেই আবার একটি গাড়ি উল্টে দেওয়ার ঘটনা চোখে পড়ে। ইবটসন, তুমি ভালো করে মনে করো, চিতাটা যখন জাঁতিকলে পড়ে তখনও কত জোরে গর্জন করছিল। আমার মনে হয় ও ওই জাঁতিকলের যন্ত্রণার জন্য গর্জন করেনি, ও নিজের ওই অনুগামী চিতাটিকে ডাকছিল। আর সুযোগ পেতেই ও যখন পালিয়ে গেল, ঠিক তখনই তোমার গুলিতে ওর ওই অনুগামী চিতাটি নিহত হলো। আমার মন বলছে ইবটসন, কাল সকালেই দেখো আবার একটি মানুষ মরার খবর আসবে। ভোরের চা নিয়ে সবে এক চুমুক দিয়েছি, দরজার কাছ থেকে কয়েকটা যুবকের চেঁচামেচি কানে এলো। ইবটসন কিন্তু গতরাত্রে আমার কোনো কথাই বিশ্বাস করেনি। ওর বদ্ধ ধারণা ছিল গতরাত্রে ও নরখাদকটাকেই নাকি মেরেছে, তাই আজ সকালেই ও পাউরি ফিরে যাবার প্ল্যান করেছিল। আমি ইবটসনকে উঠিয়ে লোকগুলোর সঙ্গে কথা বলতে পাঠালাম। কয়েক মিনিট পরেই ইবটসন বিভৎস দৃষ্টি নিয়ে ঘরে ঢুকলো। তুমি ঠিকই বলেছিলে, গত রাত্রে এখান থেকে 5 মাইল দূরেই চাতা পিপলের কাছে একটা মেয়েকে নরখাদকটা মেরেছে।
পাটোয়ারি ওই খবরটা জানাতেই এদেরকে পাঠিয়েছে। ইবটসন নিজের পাউরি যাওয়ার প্ল্যান বাতিল করে দিল। বিছানার ওপর ম্যাপটি খুলে ভালোভাবে দেখে নিলাম কোন গ্রামে মেয়েটিকে হত্যা করা হয়েছে। গতরাত্রে চিতাটিকে গুলি করার সময় রুদ্রপ্রয়াগের পুলটি বন্ধ থাকলেও চাতোয়া পিপলের ঝোলা পুলটি বন্ধ ছিল না। তাই চিতাটি ওই ঝোলা পুল দিয়ে নদী পার হয়ে প্রথম গ্রামটারই একটি মেয়েকে হত্যা করেছে। প্রাতরাশের পর ইবটসনের ঘোড়া দুটোই চেপে আমি আর ইবটসন রওনা দিলাম। ঘোড়া দুটোর একটি ছিল গালফ অ্যারব আর অন্যটি বিলেতি। এখনো পর্যন্ত আমি এখানে এসে যতগুলো ঘোড়ায় চেপেছি তার মধ্যে সর্বাপেক্ষা স্থির কদম হলো এই ঘোড়া দুটি। আমাদের সঙ্গে ছিল দুটো রাইফেল, একটা পেট্রোম্যাক্সের বাতি, একটি টর্চ লাইট আর কিছু খাবার দাবার। চাতোয়া পিপল পুলের কাছে আসতেই ঘোড়া দুটোকে ছেড়ে দিলাম। একজন পথপ্রদর্শক পুলের ওপরই আমাদের জন্য অপেক্ষা করছিল। সে আমাদের নিয়ে একটি অত্যন্ত খাঁড়াই শৈলশিরা বেয়ে উঠে ঘাসে ঢাকা এক পাহাড়ের ঢাল ধরে উতরাই পথে নেমে চলল। দেখলাম সামনেই ঘন জঙ্গলে ঢাকা এক গভীর খাদ রয়েছে। খাদ দিয়ে একটি ছোট নদী বয়ে গেছে। নদীর একধারেই পাটোয়ারি আর জনাভিষেক লোক মিলে মেয়েটির মৃতদেহটি পাহারা দিচ্ছে। অতি স্বাস্থ্যবতী ফর্সা একটি মেয়ের মৃতদেহ, বয়স ওই 18 কি 20 হবে। উপুর হয়ে দুপাশে হাত দুটো ছড়িয়ে মেয়েটির দেহ পড়ে রয়েছে। দেখে খারাপ লাগলো, শরীর থেকে সুতোটুকুও খুলে নেওয়া হয়েছে। পায়ের তলা থেকে ঘাড় অবধি চামড়া চেটে সাফ করে ফেলেছে চিতাটি। মেয়েটির ঘাড়ে বড় বড় দাঁতের দাগ দেখতে পেলাম। শরীরের ওপর ও নিচ থেকে কয়েক পাউন্ড করে মাংস খুবলে খাওয়া হয়েছে। যারা মরিটা পাহারা দিচ্ছিল তারা ঢোল বাজাচ্ছিল। এই ঢোলের আওয়াজে চিতাটি ভয় পেয়ে হয়তো অনেক দূর চলে গেছে। তাই এই মুহূর্তে তার ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। আমি, ইবটসন আর পাটোয়ারির কিছু লোক চড়াই পথে গ্রামে গেলাম চায়ের জোগাড়ে। চা খেয়ে মৃত মেয়েটির বাড়িতে গেলাম। পাথরের তৈরি এক কামরা একটি বাড়ি। 6 থেকে 9 বিঘা খাঁজ কাটা ক্ষেতের ঠিক মাঝখানে বাড়িটি তৈরি হয়েছে। শুনলাম মেয়েটির স্বামী দুর্ঘটনার 2 দিন আগে একটি জমির মামলায় নাকি সাক্ষ্য দিতে পাউরি চলে যায়। নিজের স্ত্রী এবং সন্তানের তত্ত্বাবধানে রেখে যায় তার বৃদ্ধ বাবাকে। মারা যাবার রাতে মেয়েটি ও তার শ্বশুর খাবার খেয়ে যখন শুতে যাচ্ছিল তখন কি মনে হতে মেয়েটি বাড়ির সদর দরজা খুলে বাইরে আসে। সম্ভবত পাহাড়ি মানুষদের শৌচাগার না থাকায় ওই জন্যই হয়তো মেয়েটি বাইরে এসেছিল। সে রাতে আকাশে চাঁদ ওঠেনি। আধ ঘন্টা হয়ে যাবার পরও যখন মেয়েটি ফিরে এলো না তখন শ্বশুরটি বেশ কয়েকবার চেঁচিয়ে মেয়েটিকে ডাকলো, কিন্তু কোনো উত্তর এলো না। ইতিমধ্যেই কোলের শিশুটি কাঁদতে শুরু করেছে। শ্বশুরটির বুঝতে বাকি রইল না মেয়েটির সাথে ঠিক কী হয়েছে। সে তাড়াতাড়ি উঠে গিয়ে সদর দরজাটা বন্ধ করে দিল। শুনতে খারাপ লাগলো, চিতার ভয়ে তখনকার মানুষরা ঠিক এই ধরনেরই ব্যবহার করত। চিতাটি মেয়েটির ঘাড় কামড়ে ধরে তাকে হত্যা করে এবং দেহটিকে মুখে করে উঁচুতে তুলে নেয়, যার জন্য চষা নরম জমিটার ওপরেও মেয়েটির হাতের বা পায়ের কোনো দাগ পড়েনি। জমিটার শেষে খাঁড়ায় 12 ফুট নিচে একটি পায়ে চলা পথ চলে গেছে। ভেবে অবাক লাগলো, প্রায় 70 কেজি ওজনের ওই মেয়েটির মৃতদেহ মুখে করে চিতাটা এক লাফে পাহাড়টির খাঁড়া ঢাল বেয়ে ওই পথে নেমেছে। তবুও মেয়েটির হাত বা পায়ের কোনো অংশ একবারের জন্য মাটিতে স্পর্শ করেনি। এটা থেকেই চিতাটির মুখের মাংসপেশি এবং দাঁতের ঠিক কতটা জোর আছে তা আন্দাজ করা যায়। পথটা পার হয়ে পাহাড় বেয়ে সোজা নিচে 1/2 মাইল নেমে একটি ঘন লতার ওপর মেয়েটির জামা কাপড় ছিঁড়ে নিজের ভোজন শেষ করে চিতাটি। পুরো ব্যাপারটা দেখতে আমার সময় লাগলো প্রায় 1 ঘন্টা। বিকেল 4টে নাগাদ মরির ওপর বসার জন্য আমরা নেমে এলাম।
আমাদের সাথে তখন ছিল দুটো রাইফেল, একটা পেট্রোম্যাক্সের বাতি আর সেই টর্চ লাইটটি। মেয়েটির দেহটি যেখানে পড়ে আছে সেটি গ্রাম থেকে বেশ দূরে। এখন সমস্যা হলো, মরির আশেপাশে কোনো গাছ বা মাচা তৈরির উপযুক্ত ব্যবস্থা নেই। তাই আমরা ঠিক করলাম মরি থেকে 60 গজ দূরে প্রায় 100 ফুট উঁচু একটি ঢিবির নিচে ওত পেতে বসে থাকব। এখান থেকে মরিটিকে সোজা দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পশ্চিম আকাশে সূর্য অস্ত গেল। ঘন্টা দুয়েক বসে থাকার পরও চিতাটির কোনো পাত্তা পেলাম না। রাত্রি বাড়তে অন্ধকার আরও গভীর হয়ে এলো। ইভরসনের রাইফেলে একটি টেলিস্কোপিক সাইট লাগানো আছে, ফলে কম আলোতেও ও নির্ভুল নিশানা তাক করতে পারবে। কিন্তু আমার দুনলা রাইফেলটির সেই ব্যবস্থা নেই। এইসবই ভাবছিলাম, হঠাৎ পিছনের জঙ্গল থেকে একটি কাকার হরিণের চিৎকার শুনতে পেলাম। আওয়াজটি ধীরে ধীরে মিলিয়ে গেল। আমরা দুজনেই রাইফেল তুলে প্রস্তুত হলাম, কারণ কাকারটি নিশ্চয়ই চিতাটিকে দেখেই ভয় পেয়েছে। ঠিক এই সময় আমাদের পিছনের ঢিবি থেকে বেশ কয়েকটা পাথরের টুকরো গড়িয়ে নিচে পড়ল। পিছন ফিরে টর্চ লাইট ফেলতেই 100 ফুট উঁচু ঢিবির ওপরে চিতাটিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। হঠাৎ করেই কোনো যান্ত্রিক গোলযোগে টর্চটি বন্ধ হয়ে গেল। ইমোশন পকেট থেকে তাড়াতাড়ি পেট্রোম্যাক্সের বাতিটি বের করতে গিয়ে সেটিকে সামনের নদীর জলে ফেলে ফেলল। ইমোশন, এটা কি করলে তুমি? এই ঘুটঘুটে অন্ধকারে চিতাটিকে গুলি করা অসম্ভব। উপরন্তু টর্চটাও আর জ্বলছে না। দেখলাম ইমোশন পিছন ফিরে গ্রামের দিকে দৌড় দিল। ঢিবির ওপর থেকে হিংস্র শব্দে চিতাটি ছুটে আসছে আমার দিকে। ভিজে মাটির ওপর আচার খেতে খেতে আমিও গ্রামের পথে দৌড় দিলাম। এই সময় চিতাটি যদি সামনে বা পিছন থেকে আক্রমণ করে তাহলে তাকে প্রতিরোধ করা আমার বা ইভরসন কারোর পক্ষেই সম্ভব নয়। সে রাতে এডওয়ার্ড জেমস করবেটের কিছু সময়ের জন্য হলেও মনে হয়েছিল ওই চিতার হাতেই তার মৃত্যু লেখা আছে। সৌভাগ্যবশত চিতাটি আমাদের পিছনে বেশি দূর আসেনি। আধ ঘন্টার মধ্যেই আমরা গ্রামে প্রবেশ করলাম। প্রথম বাড়ির দরজাটাতেই টোকা দিয়ে ডাকলাম, কেউ আছেন? শুনছেন? দরজা খুলুন। ভিতর থেকে হুঁকো টানার শব্দ পেলাম। বুঝলাম চিতার ভয়ই হয়তো লোকটি দরজা খুলছে না। আমার যথেষ্ট রাগ হলো। দরজায় দুটো লাথি মেরে পকেট থেকে দেশলাই বের করে বললাম, দরজা না খুললেই দেশলাই জ্বালিয়ে এখনই আগুন লাগিয়ে দেবো। সাথে সাথেই দরজা খুলে গেল। একজন বৃদ্ধ তাড়াতাড়ি বেরিয়ে এসে বলল, থামুন বাবু থামুন, আসলে পিসাচটা কোন ছদ্মবেশে আসবে সে কি বলা যায়? তাই প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। দেশলাই জ্বালাবেন না। আমরা দুজনে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজাটি বন্ধ করে দিলাম। পরের দিন ভোরে খুব সন্তর্পণে মরিটার কাছে গিয়ে হতাশ হলাম। চিতাটা আর সেখানে ফিরে আসেনি। আমার কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল গতকাল রাত্রে হয়তো চিতাটা আমাদের ধরতে না পেরে অবশ্যই মরিটার কাছে ফিরে যাবে। কিন্তু মরিটার দেহে কোনো রকম নতুন আঁচড়ের দাগ দেখতে পেলাম না। সেদিন দুপুরেই আমি ইন্সপেকশন বাংলোয় ফিরে এলাম। এরপর দিন পাঁচেক আর কোনো মৃত্যুর খবর এলো না। রুদ্রপ্রয়াগে শরৎকাল কেটে গিয়ে জাঁকিয়ে শীত পড়ল। বুঝতে পারলাম এত শীতে চিতাটা আর হয়তো শিকারে বেরুবে না। তাই এই গোটা শীতকাল জুড়ে ইন্সপেকশন বাংলোয় বসে থাকার কোনো মানেই হয় না। ঠিক করলাম আজই নৈনিতালে ফিরে যাব এবং বসন্তকাল না আসা অবধি রুদ্রপ্রয়াগে আর ফিরব না। তাছাড়া নৈনিতালে গিয়ে একজনের সঙ্গে দেখা করতে হবে, যিনি হয়তো চিতাটিকে হত্যা করার অন্য কোনো উপায় বাতলে দিতে পারেন। বিকাল থাকতে থাকতেই জিনিসপত্র গুটিয়ে বাংলো থেকে বেরিয়ে এলাম। আমার লোকজন সমেত জঙ্গল পেরুতে পেরুতে আঁধার রাত ঘনিয়ে এলো। রাতে তাঁবুতে শুয়ে আবছা ঘুমের মধ্যে অনুভব করলাম আমি ফিরে যাচ্ছি দেখে নরপিশাচটা হয়তো এখন হেসে লুটোপুটি খাচ্ছে। দিন দশেক পর নৈনিতালে ফিরে এলাম। যার সাথে দেখা করব বলে ঠিক করেছিলাম তিনি একজন ডাক্তার এবং আমার ছোটবেলার বন্ধু। গত কয়েক মাসে চিতাটাকে আমরা ঠিক
কীভাবে মারার চেষ্টা করেছি তা বলতে উনি আমাকে একটি অন্য ধরনের বুদ্ধি দিলেন। একটি সোনালি রঙের মোড়ক আমার হাতে দিয়ে বললেন, এতে নাকি বিষাক্ত সায়ানাইড ক্যাপসুল আছে। আমি যদি কোনোভাবে চিতাটিকে এই ক্যাপসুলগুলির একটিও খাওয়াতে পারি তবে তৎক্ষণাৎ চিতাটির মৃত্যু হবে। সায়ানাইডের মোড়কটি আমার কাছেই আছে। মাঝে মাঝে ভাবি, যে অলৌকিক চিতার ভয়ে কয়েক মাইল দৌড় দিয়েছি সেই চিতাকেই সামান্য একটা ক্যাপসুল মেরে ফেলবে, বিশ্বাস হতো না। 1.5 মাস পরে 1926 সালের মার্চ মাসে পুনরায় রুদ্রপ্রয়াগের জন্য যাত্রা করলাম। 8 দিনের দিন কেদারনাথের তীর্থপথ ধরে আসার সময় 10 ফুট উঁচু একটি জলপ্রপাতের সামনে এসে অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। দেখলাম সামনের পাথরের ওপর লম্বা বাঁশের ডগায় বাঁধা 3 কোণা একটা জাল নিয়ে কয়েকটা লোক বসে আছে। জলের গর্জনে কথাবার্তা বলা সম্ভব নয়। বেশ কিছুক্ষণ ধরে আমি সেদিকে তাকিয়ে রইলাম। লোকগুলো কী করছে তা দেখার জন্য আমার কৌতূহল বেড়ে উঠল। মিনিটখানেক পরে একটি লোক উঠে দাঁড়িয়ে উত্তেজিতভাবে আঙুল দিয়ে জলপ্রপাতের নিচে সাদা ফেনিল জলের দিকে দেখাতে লাগলো। সেই দেখে বাকি 2জন লোক বাঁশটি বাড়িয়ে ত্রিভুজাকৃতি জালটা জলপ্রপাতের খুব কাছে পেতে ধরল। নিজের চোখে না দেখলে আমিও হয়তো এর পরের ঘটনাটি বিশ্বাস করতাম না। কমপক্ষে 30 থেকে 40 কেজি ওজনের বিভিন্ন সাইজের এক ঝাঁক মহাশোল মাছ জলপ্রপাতের ওপর লাফিয়ে ওঠার চেষ্টা করছিল। তারই মধ্যে কয়েকটা ওই ত্রিভুজাকৃতি জালে আটকা পড়ল। মাছ ধরার এই পদ্ধতিটা দেখে বেশ মজা লাগলো। গতবার রুদ্রপ্রয়াগে এসে বাংলোর চৌকিদারের মুখে শুনেছিলাম এই বসন্তকালে বরফ গলা জলে পুষ্ট অলকনন্দা ও মন্দাকিনীতে নাকি প্রচুর মাছ পাওয়া যায়। লোকগুলোর মাছ ধরা দেখে আমারও মাছ ধরতে বড় ইচ্ছা হলো। তাই পরদিন সকালেই বাংলো থেকে 14 ফুট লম্বা বেতের তৈরি একটি ছিপ, 250 গজ সুতো সমেত একটি রিল, কয়েকটা শক্ত বড়শি আর 1-2 ইঞ্চি মাপের কতকগুলো ঘরে তৈরি পিতলের টোপ সমেত জলপ্রপাতের দিকে রওনা হলাম। জলপ্রপাতের সামনে গিয়ে দেখলাম আজকে তেমন আর কোনো মাছ লাফাচ্ছে না। তবুও হতাশ না হয়ে উৎকৃষ্ট স্যামন মাছ ধরার ছিপটায় একটি টোপ আটকে জলপ্রপাতের নিচের জলাশয়টায় ছুড়লাম। আর ছুটতেই টোপটি জলে পড়ার আগেই এক বিশাল মাছ লাফিয়ে উঠে টোপটিকে গিলে সোজা জলের ভিতরে ছুটে চলল। এত তাড়াতাড়ি মাছ লাগবে এ আশা করাই বৃথা। প্রথম দৌড়েই মাছটি প্রায় 100 গজ সুতো টেনে নিয়ে চলে গেল, কিন্তু আমার হাতে মোট 250 গজ সুতো ছিল। আরও 50 গজ সুতো টানার পর আমার খেয়াল হলো মাছটি জলাশয়ের বিপজ্জনক খাতটির দিকে এগিয়ে চলেছে। এই রে, একবার যদি খাতটি থেকে লাফ দিয়ে দেয় তাহলে ওই মাছটিকে ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তাই আমি তড়িঘড়ি রিলটি লক করে গুটুতে লাগলাম। কিন্তু কয়েক ইঞ্চি গুটোনোর সাথে সাথেই মাছটি এত জোরে টান দিতে লাগলো যে আমার ছিপটা বেঁকে গিয়ে নুইয়ে পড়ল। যখন দুঃখিত মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে ছিপটিকে বাঁচাতে আমাকে হয়তো সুতো কেটে মাছটিকে ছেড়ে দিতে হবে, ঠিক সেই সময় পিছন থেকে কেউ বলল, বাবু, এ বিশাল মহাশোল মাছ লেগেছে, আপনি ছাড়বেন না, আমি আমার দাদাকে এক্ষুনি ডেকে আনছি, আপনি দাঁড়ান। পিছন ফিরে দেখলাম একটি বছর 16 যুবক দৌড়ে পাহাড়ের খাদ বেয়ে ছুটে অদৃশ্য হয়ে গেল। আমি মাছটিকে কোনো রকমে মিনিট 5 ধরে রাখতে পারবো, কিন্তু যুবকটি প্রায় মিনিট 2 মধ্যেই আরেকটি যুবকের সাথে ফেরত এলো। 3 জন মিলে মাছটিকে ডাঙায় তুলতে প্রায় আধ ঘন্টা সময় লেগে গেল। যুবকের দাদাটির চেহারা রোগা হলেও সে কিন্তু এক গলা কনকনে ঠান্ডা জলে নেমে মাছটিকে ডাঙায় তুলতে সাহায্য করেছিল। ওদের সাহস দেখে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। মাছটির ওজন ছিল 40 কেজির কিছুটা কম। ওরা মাছটিকে দেখে খুবই আনন্দিত হলো এবং আমাকে জানালো যে আমি ওদের জন্য একটি মাছ ধরে দিতে পারবো নাকি। আসলে পিতলের টোপ দিয়ে মাছ ধরার ব্যাপারটা ওদের কাছে অবিশ্বাস্য মনে হলো।
কিন্তু দ্বিতীয় মাছটি ধরে যখন ডাঙায় তুললাম তখন ওদের সেই অবিশ্বাস দূর হয়ে গেল। দুটো মাছকেই ঘাসের দড়ির মাধ্যমে পিঠে ঝুলিয়ে যুবক দুটি নিয়ে চলল। আমি চললাম ওদের পিছু পিছু। গ্রামের লোকজন দেখে ভাবল যে মাছ দুটো হয়তো ওরাই ধরেছে। আমি কিন্তু ওদের ভুল ভাঙালাম না, কারণ আমিও ছোটবেলায় ওই যুবক দুটোর মতনই ছিলাম। এপ্রিলের শুরুর দিকে ইবটসন পাউরি থেকে ফিরে এলো। একদিন সকালে ইন্সপেকশন বাংলোয় বসে আমি আর ইবটসন কফি খাচ্ছিলাম। একটি যুবক খবর আনলো রুদ্রপ্রয়াগের উত্তর দিকের একটি গ্রামে নাকি গত রাত্রে এক চিতা সারা রাত ধরে অস্বাভাবিকভাবে চিৎকার করেছে। গ্রামবাসীরা নাকি ভয়ে গোটা রাত দু চোখ এক করতে পারেনি। ম্যাপটা খুলে দেখলাম যুবকটা সেই জায়গার কথা বলছে যেখানে আমরা জাঁতিকলে পড়ে যাওয়া নরখাদকটিকে ধাওয়া করতে গিয়ে অন্য আরেকটি চিতাকে মেরে ফেলেছিলাম। আমি ইবটসনের দিকে আর চোখে তাকালাম। ও এখন ম্যাপটাকে খুঁটিয়ে দেখছে। আমি বললাম, অনুগামী চিতাটাকে তো অকারণেই গুলি করে মেরেছিলে। কাল মনে হয় ওকেই ও ডাকছিল। যদি জানতে পারে যে তুমি ওকে মেরেছ তাহলে আর তোমার রক্ষে নেই। ইবটসন আমার বিদ্রুপ বুঝতে পারল। সে কোনো উত্তর দিল না, কেবল মৃদু হাসল। আমরা ঠিক করলাম আজই ওই এলাকায় গিয়ে একটি ছাগলের টোপ ব্যবহার করে চিতাটিকে গুলি করার চেষ্টা করব। সেই পরিকল্পনা অনুযায়ী সকাল সকাল খাবার দাবার খেয়ে আমাদের .275-এর রাইফেল দুটি নিয়ে বেরিয়ে পড়লাম। এবারে আমাদের সাথে ছিল ইবটসনের আরেকটি লোক, কারণ তার কাছে একটি অতিরিক্ত পেট্রোম্যাক্সের বাতি রাখা জরুরি হয়ে পড়েছিল। কারণ সেই অভিশপ্ত রাতের কথা আমরা কেউই ভুলতে পারিনি। গ্রামে পৌঁছি সেখানকার পশুপালকের থেকে বেশ ভালো দেখে একটা জোয়ান মদ্দা ছাগল কিনলাম। ছাগলটা দড়ি ইবটসনের লোকটির হাতে দিয়ে আমরা গ্রাম থেকে বেরিয়ে একটা উঁচু নিচু পাহাড়ের গা বেয়ে সোজা উঠতে লাগলাম। আমরা যে পথে যাচ্ছি সেটা 100 গজ ওপরে উঠে একটি এবড়ো খেবড়ো ধাপ জমির বাঁ দিকে মোড় ঘুরেছে, আর ঠিক সেখানেই গজিয়ে উঠেছে বেশ কিছু ঝোপঝাড়। ঝোপঝাড়গুলি থেকে 10 গজ দূরে ছাগলটিকে শক্ত গোঁজের সাথে বাঁধলাম। উদ্দেশ্য ছিল ছাগলটার ডাক শুনে চিতাটা হয়তো ওই ঝোপঝাড়গুলোর মধ্যে দিয়েই আসবে। দেখতে দেখতে সূর্য লাল আগুনের গোলার আকার ধারণ করে কেদারনাথের তুষার চূড়ার আড়ালে চলে গেল। আমরাও নিজেদের জায়গা মতো এক একটা পাথরের পিছনে গিয়ে লুকুলাম। সন্ধ্যা গভীর হলো। ছাগলটা অনেকক্ষণ ধরেই প্যা প্যা করে চেঁচাচ্ছে। গোঁজটা এত শক্ত করে পোঁতা হয়েছে যে চিতাটা ছাগলটাকে তুলে নিয়ে পালাতে পারবে না। ইবটসনের রাইফেলে এবারেও টেলিস্কোপিক সাইটটি লাগানো থাকায় ওর গুলি করার সম্ভাবনাই বেশি। কিছুক্ষণ পরেই হঠাৎ করেই ছাগলটির ডাক থেমে গেল। আমি মাথা বাড়িয়ে আবছা অন্ধকারে দেখলাম ছাগলটি কান খাড়া করে ঝোপগুলির দিকে চেয়ে আছে। সে কয়েক পা পিছিয়ে এলো। আমি যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে। চিতাটি ঝোপঝাড়ের ভিতর থেকেই হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। আমি আর ইবটসন রাইফেল তাক করলাম, কিন্তু 10 মিনিট কেটে যাওয়ার পরেও চিতাটা ঝোপের বাইরে বেরিয়ে এলো না। ছাগলটাও আবার ঝোপের দিক থেকে মুখ ফিরিয়ে ঘাস খেতে লেগেছে। ইবটসনের দিকে চাইতেই ও ইশারাতে বোঝাতে চাইল চিতাটা হয়তো আমাদের কাউকে দেখতে পেয়ে পালিয়েছে। সুতরাং সে রাতে আর ওখানে বসে থাকার কোনো মানেই হয় না। আমি আর ইবটসন উঠে পড়লাম। ইবটসনের লোকটা ছাগলটিকে গোঁজ থেকে খুলে টেনে নিয়ে চলল। ছাগলটা কিন্তু কিছুতেই যেতে চাইছে না। এই ব্যাপারটা অবশ্য অদ্ভুত কিছু নয়, কারণ আমি এরকম অনেক ঘটনায় দেখেছিলাম যখন টোপ হিসাবে ব্যবহৃত ছাগলটি আর বাড়ি ফিরে যেতে চায় না। এই রকম মুহূর্তে ছাগলটির দড়ি খুলে দেওয়াই শ্রেয়, কারণ আমি দেখেছি দড়ি খুলে দেওয়ার পরে ওটা আবার নিজের মালিকের দিকেই ছুটে চলে। এখানেও তার ব্যতিক্রম হলো না। দড়ি থেকে মুক্তি পেয়েই ছাগলটি 3 লাফে আওয়াজ করে আমাদের থেকে অনেকটা এগিয়ে গেল। আমরা যে পথে গ্রামে ফিরছি
ছাগলটাও সেই পথেই লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলেছে। এমন টাট্টু জোয়ান ছাগল আমি আগে কখনো দেখিনি। একটু আগেই ওর নির্ঘাত মৃত্যু হতে পারত। ভালোই হয়েছে চিতাটা আসেনি, কারণ এই ছাগলটার ওপর আমার কেমন যেন মায়া জন্মে গেল। হঠাৎ পথের ডান ধারে মোড় ঘুরে অদৃশ্য হতেই ছাগলটার করুণ আওয়াজের সাথে এক রুদ্ধ গর্জন এসে এলো। ইবটসন আমি দৌড়ে গেলাম সেদিকে। দেখলাম পথের মাঝখানেই ছাগলটার দেহ পড়ে রয়েছে, চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। ওর শরীরটা এখনো থরথর করে কাঁপছে। পেট্রোম্যাক্সের বাতিটা জ্বালিয়ে চারিদিক দেখলাম, কিন্তু চিতাটিকে কোথাও দেখতে পেলাম না। মনে হলো যেন দূর থেকে কেউ হিংস্র স্বরে হাসতে হাসতে বলছে, ছাগলটাকে তো খুব চেয়েছিলে না, এই নাও দিলাম। এখন এই ঘোর অন্ধকারে অনেকখানি পথ তোমাদের হেঁটে গ্রামে ফিরতে হবে। দেখা যাক তোমাদের মধ্যে কতজন জ্যান্ত গ্রামে ফিরে। সে রাতে ইবটসনের লোকটির কাছে ওই অতিরিক্ত পেট্রোম্যাক্সের বাতিটি না থাকলে হয়তো 3 জনের একসাথে বেঁচে ফিরে আসা সম্ভব হতো না। সে রাতে অবশ্য এক বৃদ্ধ তার নিজের বাড়িতেই আমাদের আশ্রয় দিয়েছিল। পরের দিন সকাল হতেই নন্দারাম নামের ইবটসনের একটি লোক খবর নিয়ে এলো যে 2 মাইল দূরে গতরাত্রে একটি প্রৌঢ়কে নাকি নরখাদকটি হত্যা করেছে। আমি আর ইবটসন চা পান শেষ করে সেই বৃদ্ধটিকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়লাম, যিনি গতরাত্রে আমাদের আশ্রয় দিয়েছিলেন। বাড়িটি থেকে বেরিয়েই চিতার থাবার ছাপ দেখতে পেলাম, অর্থাৎ গতরাত্রে চিতাটি সত্যিই আমাদের পিছু নিয়েছিল। বুঝলাম তারপর আমাদের বাগে না পেয়ে ফিরে যাওয়ার পথে হয়তো গ্রামের ওই প্রৌঢ়টিকে হত্যা করেছে। নন্দারাম আমাদের সেই দিকেই নিয়ে চলেছিল যেদিকে গতরাত্রে চিতাটির থাবার ছাপ চলে গেছে। সুতরাং এই খুনটা যে ওই নরখাদকটাই করেছে তাতে আর কোনো সন্দেহ থাকলো না। প্রৌঢ়র বাড়ির সামনে আসতেই 2 জন উদ্বিগ্ন রমণী আমাদেরকে তড়িঘড়ি মৃতদেহটির কাছে নিয়ে গেল। জানতে পারলাম বাড়িতে পুরুষ মানুষ বলতে ওই প্রৌঢ় একাই নাকি থাকতো। তার 2টি মেয়েই নাকি বিবাহিত। কদিনের জন্য তারা বাপের বাড়ি এসেছিল। গতকাল রাত্রে গোয়ালের গরুগুলোকে পাহারা দিতে প্রৌঢ়টি একাই নাকি সেখানে শয়নের উদ্যোগ নেয়। মাঝরাতে এক বিকট চেঁচামেচিতে বাড়ির মেয়েরা বেরিয়ে এসে দেখে হালকা হলুদ রঙের এক বিশাল বাঘ তাদের বাবার ঘাড় কামড়ে নিয়ে যাচ্ছে। তাদের কারোরই কিছু করার ক্ষমতা তখন ছিল না। জানতে পারলাম প্রৌঢ়টির নাম নাকি গাওয়াই। খুবই সরল মনের মানুষ ছিল সে। গাড়োয়ালের অনেক দরিদ্র মানুষকে নাকি সাহায্য করত। দেখলাম চিতাটি গাওয়াইকে তার বাড়ি থেকে 100 গজ দূরে গলা কামড়ে নিয়ে এসেছে। তারপর সেখানেই তাকে হত্যা করে পেট আর বুক থেকে বেশ কিছুটা মাংস খেয়েছে। গাওয়াইয়ের মৃতদেহটি একটি ঝোপের মধ্যে লুকানো ছিল। সকালবেলা ঝোপের মধ্যে সাদা ধুতি পরে থাকতে দেখে কয়েকজন চাষির সন্দেহ হয়। কাছে আসতেই ওরা গাওয়াইয়ার বিভৎস মৃতদেহটি দেখতে পায়। বুঝতে পারলাম মৃতদেহটিকে যখন এমনভাবে লুকানো আছে তখন নরখাদকটির এখনও এই মৃতদেহের ওপর লোভ আছে। তাই আর একবার এখানে ওত পেতে চিতাটিকে গুলি করার প্রচেষ্টা করা যেতেই পারে। এর আগে যতবার আমি আর ইবটসন মাচার ওপর বসে বা গাছের ডালে ওত পেতে চিতাটার অপেক্ষা করেছি, প্রত্যেকবারই কোনো না কোনোভাবে চিতাটি পালাতে সক্ষম হয়েছে। তাই এবার আমি সিদ্ধান্ত নিলাম মরিটা থেকে 40 গজ দূরে রডোডেন্ড্রন গাছটার ওপর কেবলমাত্র আমি একা বসে থাকব, আর ইবটসন এখান থেকে 2.5 মাইল পাহাড়ের নিচের গ্রামটির একেবারে সম্মুখ পথে ওত পেতে থাকবে যাতে চিতাটা পুনরায় পালাতে না পারে। আমার কথা মতোই কাজ হলো। সন্ধ্যা হবার সাথে সাথেই পুরো গ্রামটা জুড়ে যেন হঠাৎ করেই এক অভিশপ্ত নিস্তব্ধতা নেমে এলো। আমি কিন্তু গাছের ওপর এখনো চড়ে বসিনি। আসলে এবারে চিতাটিকে গুলি করার কোনো ইচ্ছা আমার এতটুকু ছিল না।
ধীর পায়ে ঝোপের ওপর পড়ে থাকা মৃতদেহটির দিকে এগিয়ে গেলাম আমি। পকেট থেকে বের করে আনলাম একটি সোনালি রঙের মোড়ক। সেই মোড়ক যেটা আমাকে নৈনিতালের ডাক্তার মশাই দিয়েছিলেন। এই নিঝুম অন্ধকারে গাওয়াইয়ের মৃতদেহটি দেখে সত্যিই যেন একবার গা শিরশির করে উঠল। তবে আমি এখন যে কাজটি করতে চলেছি সেটি যে কতটা পৈশাচিক আর কাজটি করার জন্য কতখানি মানসিক শক্তির দরকার হয় তা হয়তো বলে বোঝাতে পারবো না। চিতাটি গাওয়াইয়ের পেট আর বুকের মাংসগুলো একেবারে চেটে পুটে খেয়ে ফেলেছিল, তাই বাধ্য হয়েই প্যান্টের পকেট থেকে ছুরি বের করতে হলো। মৃতদেহটির দুটো পা এবং কাঁধ ছুরি দিয়ে আড়াআড়ি চিঁড়ে তার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দিলাম সায়ানাইড ক্যাপসুলগুলো। দেখলাম গাওয়াইয়ার মুখটা হাঁ হয়ে আছে। মুখেতেও কয়েকটা ক্যাপসুল গুঁজে দিলাম, কারণ চিতাটি সম্ভবত দেহের কোনো অংশই খেতে বাকি রাখবে না। নির্জন রাতে জঙ্গলের ঝোপে পড়ে থাকা এক কিম্ভূতাকার আধ খাওয়া রক্তাক্ত মরার শরীরে বিষাক্ত ক্যাপসুল ঢোকানোর মুহূর্তে নিজের দেহে কতটা ভয়ানক অনুভূতির সৃষ্টি হয় তা সে রাতে হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। প্রায় 20টা ক্যাপসুল মৃতদেহের বিভিন্ন অংশে ঢুকিয়ে দেওয়ার পর মনটা কিছুটা আশ্বস্ত হলো এই ভেবে যে আজ চিতাটা গুলি খেয়ে নয়, অন্তত বিষ খেয়ে তো মরবে। ঝোপের চারপাশে শুকনো পাতা ছড়িয়ে আছে, ফলে একদিক থেকে আমার সুবিধাই হলো। চিতাটা ঝোপের কাছাকাছি এলে আমি তার পায়ের শব্দ শুনতে পাবো। আমি আর দেরি না করে গাছের ওপর চড়ে বসলাম। গাছটি থেকে 10 গজ দূরের সব কিছুই পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে। আজ আকাশে ঈষৎ বাঁকা চাঁদ উঠেছে, তাই চিতাটা যেদিক দিয়েই আসুক না কেন আমি তাকে দেখতেই পাবো, এই আশাতেই ছিলাম। কিন্তু এবারেও আমার সেই আশা পূর্ণ হলো না, কারণ হিংস্র দন্তে গাওয়াইয়ার মৃতদেহ ছিঁড়ে খাওয়ার শব্দ স্পষ্ট কানে ভেসে আসছে। একবারের জন্য হলেও মনে হলো চিতাটা নিশ্চয়ই নিজেকে কোনোভাবে চন্দ্রালোক থেকে লুকিয়ে রাখতে জানে। গাড়োয়ালের লোকেরা ওকে কেন অলৌকিক পিশাচ ভাবে তা বুঝতে কষ্ট হবার কথা নয়। প্রায় ঘন্টা 2 ধরে চিতাটা বেশ আরাম করেই ভোজন শেষ করলো। আমিও গাছের ওপর বড় আরামেই বসেছিলাম, কারণ এবার চিতাটিকে গুলি করার কোনো প্রয়োজন আমার নেই। যে মোক্ষম বিষ গাওয়াইয়ার দেহে ঢোকানো আছে তার 1 বিন্দুই চিতাটিকে মারার জন্য যথেষ্ট। ঘন্টা 2 পরে হালকা গর্জনে বুঝলাম চিতাটার খাওয়া শেষ এবং ওর চালচলনও একটা পরিবর্তন এসেছে। মনে হলো ওর শরীরে বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। ও দুলকি চালে ঝোপ থেকে বেরিয়ে আমার গাছটার দিকেই আসতে লাগলো। সর্বনাশ, এই ডালপালার ফাঁকেও ও আমাকে দেখতে পেয়েছে নাকি? আমি তাড়াতাড়ি রাইফেল রেডি করলাম। চিতাটি কিন্তু কিছুটা এসেই ডান দিকে ঘুরে একটি ছোট ঢিবি বেয়ে উঠতে লাগলো। ওর চলার অসতর্ক ধরন দেখেই বুঝতে পারছিলাম নির্ঘাত ওকে বিষে ধরেছে। সুতরাং অহেতুক ওকে ধাওয়া করে গুলি করার কোনো চেষ্টাই আমার ছিল না। চিতাটি অদৃশ্য হবার পর গাছ থেকে নেমে গাওয়াইয়ার মৃতদেহটির কাছে এলাম। চিতাটা বিষ খেয়েছে। গাওয়াইয়ার 2টি পায়ের মাংস চেটে সাফ করে ফেলা হয়েছে, আর তার সাথেই চিতাটির পেটে গেছে গোটা আষ্টেক সায়ানাইড ক্যাপসুল। খুব ইচ্ছে হলো শেষ মুহূর্তে চিতাটি নিজের যন্ত্রণাদায়ক মৃত্যুকে ঠিক কীভাবে আস্বাদন করছে সেটা একবার না হয় দেখেই আসি। সেই আশাতে আমিও সেই পাহাড়ের ঢাল বেয়ে উঠতে লাগলাম যেটি বেয়ে একটু আগে চিতাটা উঠে গেছিল। 8 মাইল ওঠার পর একটি সমতল ভূমিতে এসে দাঁড়ালাম। এখানে একটা ছোট জলাশয় মতো আছে। থাবার টাটকা ছাপ দেখে বুঝলাম চিতাটা এই জলাশয়ে একটু আগে জল খেয়েছে। বিষের প্রতিক্রিয়ার আর একটা প্রমাণ পাওয়া গেল। থাবার ছাপ অনুসরণ করে মিনিট 20 যেতেই কয়েকটা বড় পাথরের মাঝে একটি মাঝারি সাইজের গুহা চোখে পড়ল। পাথরের গায়ে চিতাটা গা ঘষেছে, কারণ বেশ কিছুটা জায়গা জুড়ে চিতাটির লোম লেগে রয়েছিল।
গুহার মুখটার কাছে যেতেই একটা দৃশ্য দেখে মনটা কেমন যেন হয়ে গেল। গুহার মুখের সামনেই চিতাটি বমি করেছে, আর সেই বমিতেই চিতাটির পেট থেকে উগলে বেরিয়ে এসেছে গাওয়াইয়ার পায়ের কয়েকটা আঙুল। চিতাটা আঙুলগুলোকে একেবারে না চিবিয়েই গোগ্রাসে গিলে নিয়েছিল। বুঝতে পারলাম চিতাটা হয়তো এই গুহাতেই নিজের জীবনের শেষ কিছু ঘন্টা অতিবাহিত করতে চায়। তাও আমি অতিরিক্ত সতর্কতাবশত কয়েকটা কাঁটা ঝোপ এনে গুহার মুখে লাগিয়ে দিলাম। এরপর অতি নিশ্চিন্তে বাংলোর দিকে হাঁটা দিলাম। দিন 5-7 আর বাংলো থেকে বেরুলাম না। গত কয়েকদিনের দীর্ঘ রাত জাগার গ্লানি দূর করা প্রয়োজন ছিল। চারিদিক থেকে হতাহতেরও কোনো খবর আসেনি। আমার দৃঢ় বিশ্বাস হলো চিতাটা ওই গুহাতেই মরে পড়ে আছে। 8 দিনের দিন সকালে প্রাতরাশের পর বাংলো ছেড়ে বেরুলাম গুহাটি দেখার উদ্দেশ্যে। চিতাটির মৃতদেহ গুহার সামনে কাঁটা ঝোপের ওপর পড়ে আছে, নাকি গুহার ভিতর কোনো অন্ধকোটরে চিতাটি মারা পড়েছে তা দেখা দরকার। ঘণ্টাখানেক পর গুহাটির সামনে এসে দাঁড়ালাম, আর দাঁড়াতেই হঠাৎ করে যেন একটা অজানা আশঙ্কা আমায় চেপে ধরল। কাঁটা ঝোপের ওপর কিচ্ছু পড়ে নেই, তবে কি গুহার ভেতরই? আমি তাড়াতাড়ি কাঁটা ঝোপগুলো সরিয়ে গুহার ভিতর প্রবেশ করলাম। যতটা বড় ভেবেছিলাম গুহাটা আদৌ ততটা বড় নয়। 20 গজ মতো গিয়ে গুহার প্রান্ত শেষ হয়ে গেছে। চিতাটির দেহ কিন্তু এখানেও কোথাও পড়ে নেই। এবার সত্যিই আমার মনে একটা আশঙ্কা দেখা দিয়েছে। মুখ ফিরিয়ে গুহা থেকে বেরুতে যাব, ঠিক সেই সময় গুহার বাঁ দিকের দেওয়ালের নিচে একটা সুড়ঙ্গের মতো গর্ত চোখে পড়ল। সেই রাতে এই গুহাটাকেই কি দেখেছিলাম ঠিক মনে করতে পারছি না। তাড়াতাড়ি গুহার মুখটার কাছে এসে দাঁড়ালাম। ভিতরের দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ একটা কথা মনে পড়তেই গুহার মুখের সামনে মাটির ওপর নজর দিলাম। যা ভেবেছিলাম তাই। শুকিয়ে যাওয়া বমির ওপর গাওয়াইয়ার রুক্ষ আঙুলগুলো প্রমাণ দিচ্ছে এটাই সেই গুহা। তবে তাই যদি হয়, সায়ানাইডের বিষক্রিয়ায় এতক্ষণে চিতাটির মৃতদেহ এই গুহাতেই পড়ে থাকা দরকার। তবে কি ওই সুড়ঙ্গ দিয়েও পালিয়েছে? কিন্তু এ কি করে হতে পারে? এসব ভাবতে ভাবতেই গুহা থেকে বেরিয়ে বাংলোর রাস্তা ধরেছিলাম। পিছন থেকে কয়েকজনের আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। কয়েকটি গ্রাম্য লোক এক প্রকার ছুটতে ছুটতেই আমার কাছে এসে দাঁড়ালো। তারপর একটু হাঁপ নিয়ে বলল, বাবু বাবু, আমরা 20 মাইল দূরের একটা গ্রাম থেকে আসছি। শুনেছি ওই পিশাচটাকে মারতে কোনো শিকারী সাহেব নাকি এসেছেন। তা ওনার বাংলোটা কোন দিকে একটু বলুন তো। গতকাল রাতেই পিশাচটা আমাদের গ্রামের পথের ওপরই একটা বুড়িকে গলা কামড়ে খুন করেছে। শুনছিলেন জিম করবেটের দুর্ধর্ষ শিকার কাহিনী দ্য ম্যান ইটিং লেওপার্ড অফ রুদ্রপ্রয়াগ অবলম্বনে রুদ্রপ্রয়াগের মানুষ খেকো 2য় পর্ব। খ্রিস্টান ভদ্রলোক, রানার এবং রাঁধুনির কণ্ঠে অনিকেত, গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে আমি সৈকত, সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে রয় স্টুডিও। খুব শীঘ্রই আমরা ফিরব এই গল্পের অন্তিম অর্থাৎ শেষ পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সবাই নিজের পরিবারকে ভালো রাখবেন, আর তার পাশাপাশি নিজের একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।